স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কাল বা পরশু পশ্চিম আকাশে চাঁদ উঠলেই শুরু হবে ঈদ। সে তো বছরে কেবল দুবার, কিন্তু আমাদের সঙ্গে আছেন এমন তারা যাদের দেখা পাওয়া মাত্রই বছরের সব দিনই আমাদের কাছে হয়ে ওঠে ঈদ। ঢাকাই চলচ্চিত্রের মহাতারকা শাকিব খান, অপু বিশ্বাস গত কয়েক বছরের ধারাবাহিকতা এবারও ঈদে আনন্দের সাথী হচ্ছেন সাকিব, অপু। ঈদের চাঁদের মতোই দর্শকদের অপেক্ষা রূপালী পর্দায় শাকিব, অপুর রসায়ন দেখার। এসব নিয়েই আজকের আলোচনা ঈদের তারা। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিবেন শাকিব খান। অপু, স্বাগত আপনাকে। আমরা জানি যে ঈদ মানেই আনন্দ এবং সেই আনন্দটাকে আরো অনেক বেশি আনন্দময় করে তোলেন আপনাদের উপস্থিতি, পর্দায় উপস্থিতি, এবং এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবছর ছবি নিয়েই আপনারা ঈদে আসছেন। তো এই যে ঈদের আগে, চাঁদের আগে আপনাদের যে একটা প্রস্তুতি থাকে, চাঁদ ওঠার আগেই যাতে ঈদটা মানুষের আনন্দপূর্ণ হয়, সেই প্রস্তুতিটার গল্পই আমরা জানতে চাই। এই বছর আপনাদের নতুন ছবি আসছে এবং ছবিটি আসার আগে আমরা জানি যে ইতিমধ্যে হলে যাওয়ার আগেই রেকর্ড করে ফেলেছে অন্তত বাংলাদেশে। এর আগে এত হলে আর নতুন নতুন ছবি মুক্তি পায়নি, এবং একই সঙ্গে যেটা সালামির টাকা বলে আমাদের, যদিও সেইভাবে যেটা বক্স অফিস সেইভাবে হিসাব হয় না, কিন্তু সালামির টাকাটা একটা বড় হিসাব, সেটাও 2 কোটি ছাড়িয়ে গেছে, যেটা একটা রেকর্ড। কেমন লাগছে অনুভূতি? অ্যাকচুয়ালি মানে ভালো লাগার কোনো ভাষা থাকে না, এক্সাইটেড সত্যি কোনো ভাষা থাকে না। তবে সত্যি মানে আমি কি বলবো, আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে গত বছর আমার ঈদের সুপার ছবি ছিল হিরো দ্য সুপারস্টার। এই আজকের বাংলাদেশে আমি এসেছিলাম, ববি ছিল, শাকিব ছিল। তো আজকেও এই আজকের বাংলাদেশ প্রোগ্রামেই আমি আসছি, এবং এই বছর এই ঈদেও এই বছরের এটা মানে রেকর্ড ব্রেক করে সিনেমা হলগুলোতে যাচ্ছে। সত্যি এটা ভীষণভাবে এক্সাইটেড লাগছে। আর আমি আশা করেছিলাম এরকম একটা কিছু হবে, কারণ আমি সবসময় বিশ্বাস করি উপর আল্লাহকে, সবসময় বিশ্বাস করি দর্শকদেরকে, আর সবসময় বিশ্বাস করি আমি নিজের কাজের প্রতি, যে আমার কাজ আমি কতটুকু ভালো করতে পারি বা আমার বেস্ট লেভেলটা কোনটা সেটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় যে এই সব কিছু এক্সাইটেড পেছনে নিজের কনফিডেন্স লেভেলটা খুব জরুরি, যেটা আমি এই যে ঈদ উপলক্ষে আমরা শুধু বাংলাদেশে না, এখন কিন্তু এমনকি হলিউডেও একটা ঈদটাকে সামনে রাখা হয় অনেক দেশের বাজার চিন্তা করে। বাংলাদেশে ঈদের জন্য আপনাদের আলাদা প্রস্তুতি থাকে কিনা, যে এই ছবিটা কাজ করতেছি এটা যেন ঈদে মুক্তি পায়, শুধুমাত্র যে প্রযোজকদের দিক থেকে? না না না, এটা আর্টিস্টদের ক্ষেত্রেও হয়। কারণ কি আমরা হচ্ছে এই যে লাভ ম্যারেজ ছবিটা, যেটা 2 দিন পর রিলিজ হবে, এখন কালকে যদি চাঁদ রাত হয়ে যায় তাহলে কাল পরের দিন পরশু রিলিজ হবে। তো এই সিনেমাটা কিন্তু আমরা ভীষণ তোড়জোড় করে কাজ করা হয়েছে। তারপরে আমরা যেটা করেছি যে অনেক সকাল সকালে গিয়ে কাজ করতে হয়েছে, এমন আছে যে আমরা 8টার দিকে উঠেও শুটিং স্টার্ট করেছি। তো এটার পূর্ব পরিকল্পনাটাই ছিল যে আমরা ঈদে সিনেমাটা রিলিজ করব। তারপরে আমরা সাধারণত যেটা হয় যে গান টান করতে গেলে আচ্ছা একটু রয়ে শোয়ে যায়, বা আচ্ছা শিডিউল দিচ্ছি না, তা না। এটা কিন্তু আমরা একটা লটেই সিনেমাটা শেষ করেছি। কারণ কি আমাদের প্রস্তুতিটাই ছিল যে আমরা এই সিনেমাটা ঈদে রিলিজ হবে, কারণ এই সিনেমাটার মধ্যে যেটা ছিল মানে যাকে বলে কি ভালো কমেডি, রোমান্টিক, অ্যাকশন সবকিছু আছে এই সিনেমাতে, মানে একটা এন্টারটেইনিং মুভি। অ্যাকচুয়ালি আমার কাছে সবসময় মনে হয় যে সিনেমা দ্যাট মিনস 3টা ভাষা, সেটা হচ্ছে এন্টারটেন। তো আমার কাছে মনে হয় যে এই মুভিতে ফুল অফ এন্টারটেইনমেন্ট মুভি একটা। এই এন্টারটেইনমেন্ট যে এটা ছবিটা তৈরির আগে স্ক্রিপ্ট দেখেই কি মনে হয়েছিল যে এই ছবিটাই আমি করতে চাই? হ্যাঁ, আমার কাছে যখন এটা ফার্স্ট প্রপোজাল আসে যে লাভ ম্যারেজ সিনেমাটা করতে হবে, তো নামটা শুনেই একটু ফার্স্টে ভালো লেগেছিল, কারণ ডেফিনেটলি একটু ডিফারেন্ট নাম, লাভ ম্যারেজ। তো তখন আমি এই সিনেমাটা করতে রাজি হই। তারপরে যখন আমাকে আমাদের ডিরেক্টর শাহিন সুমন, উনি যখন আমাকে স্ক্রিপ্টটা শোনালেন, তখন আমার কাছে সত্যি নতুনত্ব লাগলো। কারণ এই ছবিতে কিছু কিছু ডায়লগ আছে সাকিবের, আমি খুব পশ টাইপের থাকি। ইন দিন টাইম একটা হয় যে আমি সাকিবের সাথে যখন মেলামেশা করা হয় তখন ওর ডায়লগগুলো আমাকেও মাঝে মাঝে বলতে হয়। তো সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। কো আর্টিস্ট সবসময় খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখি যে সব দেশেই জুরি একটা ভিন্ন রকমের মাত্রা যোগ করে, এবং অনেক সময় বলা হয় যে অনেক আর্টিস্টই আছে, বিশেষ করে এটা নায়ক আসলে আমার নায়িকা। কাছে মনে হয় যে জুটি প্রথা, এটা মানে আমার ছোটবেলা থেকে দেখেছি যে আমার মাও কিন্তু রাজ্জাক কবুরি ছাড়া সিনেমা দেখতেন না।
যে তার কাছে মনে হতো যে আরো অনেক আর্টিস্টের সিনেমা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সিনেমার পেছনে আসার কারণটা কিন্তু রাজ্জাক আঙ্কেল। কারণ আমি যখন কোটি টাকার কাবিন করি তখন আমাকে হচ্ছে গিয়ে মানে আমার ডিরেক্টর লেভেল থেকে ফোন করেছিল, সে ফোনটা রিসিভ করেছিল না মা। তো মা যখন জানতে পারলেন যে এই সিনেমাতে আমার বাবার ক্যারেক্টার করছেন হচ্ছে আমার বাবার ক্যারেক্টার করছিলেন ফারুক সাহেব, বাট আমার হিরো যে শাকিব খান তার বাবার ক্যারেক্টার করছেন রাজ্জাক সাহেব। তো আমার মা বলছিল যে এই সুবাদে যদি আমার প্রিয় নায়ককে দেখতে পারি। তা আমার কাছে বরাবরই মনে হয় যে যেমন শাহরুখ খান, কাজল, তারপরে আমাদের বাংলাদেশের কথাই বলি, মানে রাজ্জাক, কবুরি, তারপরে হয়েছে সালমান ভাই, শাবনুর আপু। তো এইরকম করে আমার কাছে কেমন জানি মনে হয় যে জুটি প্রথার একটা ভালো লাগার ব্যাপার থাকে। সে ভালো লাগা থেকে কিন্তু প্রত্যেকটা দর্শকে, আমি নিজেও ছোটবেলায় শাহরুখ খান, কাজলের ফ্যান ছিলাম এবং আজকে পর্যন্ত। তো আমার কাছে মনে হয় যে জুটি প্রথাটা ভালো লাগার ব্যাপার থেকেই চলে আসে। এটা তো দর্শকের ভালো লাগা, কিন্তু কাজ করতে গিয়ে সত্যিকার অর্থেই কি আপনারা যখন একটা জুটিতে কাজ করেন তখন একজনের উপরে আরেকজনের যে নির্ভরশীলতা, যেটাকে বলা হয় যে মানে একটা কোয়ার্কারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নির্ভরশীলতাটা সবসময় খুব জরুরি, সেইটা কি মানে ধরেন এরকম জুটির ক্ষেত্রে কেমিস্ট্রিটা বেশি আসে কিনা? এটা তো অবশ্যই একটা কাজ করতে করতে হয় কি যে তখন আমি বুঝতে পারি যে আমার কো আর্টিস্ট আমাকে কি দিতে পারে বা আমার কো আর্টিস্টের সাথে কি ধরনের অ্যাক্টিং করা যেতে পারে, এবং পর্দায় যে কেমিস্ট্রি, যে রসায়নটা, এটা কিন্তু খুব ইজিলি একটা কো আর্টিস্টের সাথে করা যায়। সেক্ষেত্রে কিন্তু যখন আমরা নতুন থাকি তখন কিন্তু আমরা ইজি ওয়েস্ট হওয়ার জন্য তার সাথে হয়তো বা শুটিং রাখতে কথা বলা হয়, বা ঠিক আছে আমরা কাজ করছি, আমার ডিরেক্টর হয়তো বা আমাকে বা আমার হিরোকে বা আমার কো আর্টিস্টকে বুঝিয়ে দেয় যে এই সিনগুলো করতে হবে। অ্যাকচুয়ালি সবকিছুর মধ্যে যেটা মনে হয় যে বরাবরের যে কাজটা হয় এখান থেকে ভালো একটা কেমিস্ট্রি তৈরি হয়, ভালো একটা রসায়ন তৈরি হয়। লাভ ম্যারেজ ছবিটা, এই ছবিটা যখন আপনার কাছে আসলো আপনি বললেন যে খুবই ভালো লেগেছিল, যে এরকম একটা স্ক্রিপ্ট আপনি চাচ্ছিলেন। এই ধরনের ছবি বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের কি কোনো, যে আজকাল অনেকেই এরকম টাইম লাইন বলে নেন যে আমরা এইরকম কাজ করতে চাই, বছরে একটা দুটা অথবা এরকম এরকম কোনো আপনাদের পরিকল্পনার ভিতরে থাকে? না, পরিকল্পনা তো অবশ্যই থাকে, কারণ সিনেমা একেবারে যদি 12 মাসে 25টা করা হয় তাহলে তো সিনেমার মান ভালো থাকবে না। সেক্ষেত্রে তো সিনেমার সংখ্যা বা কোয়ান্টিটিটা আমাদের কম করতেই হয়। আর অ্যাকচুয়ালি হয় না, একটা মানুষের, একটা হিউম্যান বিংয়ের কাছে এক মাসে একদম 30 দিন কাজ করা, এটা আসলে মানে কি বলবো, এটা আসলে হয়ে ওঠে না। সেক্ষেত্রে কোয়ান্টিটি অটোমেটিকই কমে আসে। আর যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ভালো ভালো সিনেমা বেসে, তারপরে ভালো ভালো গল্প দেখে আমরা কাজ করি, যার কারণে ভালো বিশ্বাস সিনেমা আপনার হয়। কাছে ফিরে আসবো আবার এই বিষয়গুলি নিয়ে আরেকটু বিস্তারিত জানবো, যে জুটি হিসেবে আপনারা লাভ ম্যারেজ ছবিতে লাভ এবং ম্যারেজ কিভাবে এই পুরো বিষয়টা দর্শকের কাছে নিয়ে আসবেন, সেটা একটা বিরতির পর। হ্যাঁ। আজকের বাংলাদেশে যাচ্ছি একটি বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শাকিব খান। শাকিব, আপনাকে স্বাগত। আমরা একটু আগে যে আলোচনা করছিলাম সেটা অবশ্যই আপনাদের দুইজনের কেমিস্ট্রি, এবং সেটা রূপালী পর্দার মধ্যে। রূপালী পর্দার বাইরের কেমিস্ট্রিটা কি, এটাই খুব জানতে ইচ্ছা করে। রূপালী পর্দার বাইরে উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা খুব ভালো বন্ধু, একসাথে কাজ করছি। দ্যাটস ইট। সেটা যখন রূপালী পর্দায় আপনারা কনভার্ট করেন অন্য একটা চরিত্রে, তখন আসলে এই যে যেটি অপুও বলছিল যে নির্ভরশীলতার জায়গাটি, সেইটি চরিত্র নির্মাণের ক্ষেত্রে আপনাদের কেমন সহায়তা করে? আসলে কনভার্ট করার জন্য ওই বন্ধুত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে মানে একজন আরেকজনের সাথে একটা ভালো বন্ধুত্ব, একটা ভালো জানাশোনা, দেন বিষয়টা কনভার্ট করতে অনেক ইজি হয়। এই যে প্রতি বছর আমরা একটা লম্বা সময় দেখছি যে ঈদ উপলক্ষে ছবি মুক্তি পাওয়া, একদিকে ওই পারে আমরা দেখতেছি যে সালমান খান বা শাকিব খান, এই পারে শাকিব খান, এই যে ঈদ উপলক্ষে দর্শকের সামনে যাওয়া মানে এক্সট্রা এফোর্ট, এই এফোর্টটা কেন নেন? কারণ সবসময় আমরা দেখি যে ঈদে যে ছবিটা মুক্তি পায় সেটি অনেক ভালো করে। এবছরও যেমন একটা রেকর্ড করে ফেলেছে, ইতিমধ্যে হলে যাওয়ার আগেই সবচেয়ে বেশি হলে মুক্তি পাচ্ছে। এবং ইতিমধ্যে যেটা অপুর কাছেও জানতে চেয়েছিলাম যে সালামি, আমাদের যেহেতু বক্স অফিসের হিসাবটা অত বেশি মানে পাওয়া যায় না আসলে সেইভাবে, কিন্তু সালামির হিসাবটা পাওয়া যায়, সেটাও একটা রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে। 2 কোটি টাকার যে স্ল্যাব আছে সেটার উপরে চলে গিয়েছে। এই পুরো বিষয়গুলি মিলেই আমি জানতে চাই যে ঈদের জন্য বাড়তি প্রস্তুতি থাকে কিনা ঈদের ছবি।
ছবি? স্পেশালি এবারের গতবারের ঈদ এবং এবারের ঈদের ছবি দুটো কিন্তু নির্মিত হয়েছে ঈদকে মাথায় রেখে, বিকজ ঈদের মুভিগুলো একটু বেশি বাজেটের হয়, ঈদের মুভিগুলোর গল্পটা একটু অনেক এন্টারটেইনিং হয়, অনেক মানুষ যেন ওই বোর ফিল না করে, খুব মজার যেন স্টোরি হয় এবং নর্মাল সময়ের চাইতে যেন একটু বিগ বাজেটের হয়। এবং সর্ব সাইড থেকেই কিন্তু গানের সাইড থেকে সর্ব সাইড থেকেই কিন্তু সবাই কিন্তু খুব ফিল করে, যেহেতু ঈদ, দুটো ঈদ আমাদের দেশের মানুষের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উৎসব। আমরা কিন্তু এই উৎসবে আমাদের এই সিনেমার এই প্রচলনটা আসলে বহু বছর ধরেই, যে ঈদকে লক্ষ্য করেই কিন্তু স্পেশাল ভালো ভালো সিনেমা কিন্তু মুক্তি দেওয়ার খুব প্রয়াস সবসময় চলে আসছে। তো এবারের সিনেমাও দেখেছেন যে গতবারের সিনেমাও ছিল রেকর্ড সংখ্যক, তৎকালীন সময়ের রেকর্ড সংখ্যক সিনেমা হল পেয়ে মুক্তি পেয়েছিল হিরো দ্য সুপারস্টার। এবার তাকেও ব্রেক করেছে লাভ ম্যারেজ, এবং যে ছবিটিকে ধরা হচ্ছে যে মুক্তির আগেই ব্যবসা সফল একটি ছবি। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক গুড একটা এফেক্ট আসলে ফেলছে। আজকে যখন আমি শুটিং করছিলাম সকালবেলায়, তখন পুরো ইন্ডাস্ট্রিতেই কিন্তু একটা আলোড়ন, একটা হইচই পড়ে গেছে, বিকজ গতকালকে আমাদের কিন্তু এই উপলক্ষে যে সর্বসংখ্যক, মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সর্বসংখ্যক সিনেমা হল নিয়ে এই ছবিটি, লাভ ম্যারেজ ছবিটি মুক্তি পাচ্ছে, এবং যাকে ধরা হচ্ছে যে ডিস্ট্রিবিউশনের রিপোর্ট অনুযায়ী যাকে ধরা হচ্ছে যে মুক্তির আগেই ব্যবসা সফল, এইরকম তকমা লাগানো। তো সেই অর্থে একটা পার্টি কিন্তু গতকাল ইফতার পার্টি কিন্তু একটা হয়ে গিয়েছিল, এবং একটা বড় কেক কেটে, যে কেকটা আসলে বানিয়েছিলেন ডিস্ট্রিবিউটাররা, মানে বুকিং এজেন্ট যারা ছিলেন, যারা ছবিটিকে নিয়েছেন, যে হলের ডিস্ট্রিবিউট যারা করেন ছবিটি, হার্টবিট প্রোডাকশন অ্যান্ড আদার্স ডিস্ট্রিবিউটর যারা আছেন, বুকিং এজেন্ট যারা আছেন, তাদের সকলের সমন্বয়, এবং কাকরাইল আমাদের যে ডিস্ট্রিবিউশনের যে জায়গাটা, সেখানেই কিন্তু এই উৎসব মুখরভাবেই কিন্তু এই কালকে এই সর্বসংখ্যক এই হলের এই ছবির এই যে মানে সাফল্য, এটা কিন্তু পালন করা হয়েছে গতকাল। এটা নিয়ে আজকে সারা দিন কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে খুব হইচই একটা ব্যাপার ছিল। এই যে এত হইচই হচ্ছে, এবং বিশেষ করে আমরা সব দিক থেকেই জানতে পারছি যে লাভ ম্যারেজ ছবিটা একটা ভিন্ন রকম হবে, এবং কিন্তু এখনো যেহেতু আসেনি, ফলে আসার আগে মানে আমি জানতে চাইব, যেমন ধরেন আরেকজন সাকিব আমাদের দেশের, পাকিস্তানের সঙ্গে খেলার আগেই কিন্তু উনি বলেছিলেন যে আমরা এই সিরিজটা জিতবো। ঠিক একই অবস্থা, লাভ ম্যারেজ ছবিটা মানুষের মন কতটুকু জয় করবে, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স কতটুকু? লাভ ম্যারেজ ছবিটা আসলে এত সর্বসংখ্যক হল পাওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমাদের সিনেমা হল এখন ছবি কিন্তু টিজার রিলিজ হয়, ট্রেইলার টিজার ফেসবুক ইন্টারনেটে কিন্তু আপলোড রিলিজ হয়ে যায়, এবং ডিস্ট্রিবিউশন ওই পাড়ায় কিন্তু রিলিজ হয়ে যায়, দেখানো হয় যখন, তখন কিন্তু আর ঈদের ছবিগুলো স্পেশালি যখন তৈরি হতে থাকে, তখন কিন্তু ডিস্ট্রিবিউশন যারা করবে, বুকিং এজেন্ট যারা থাকে এবং হল মালিক যারা থাকেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে ছবিটা সম্পর্কে জানেন, খোঁজখবর নেন যে ছবিটা কেমন হচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ছবিটা যখন ঈদে রিলিজ হয় তখন কিন্তু, এবং ছবিটা যখন সেন্সার হয়, সেন্সার বোর্ডের একটা রিপোর্ট থাকে, তারপর টেইলারের একটা রিপোর্ট থাকে, টিজারের একটা রিপোর্ট থাকে, এই সমস্ত রিপোর্ট যখন গুড A+, তখন কিন্তু দেখা যায় যে সর্বসংখ্যক হল সেই ছবিটার উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়ে, এবং সর্বসংখ্যক বুকিং এজেন্ট ডিস্ট্রিবিউটার হুমড়ি খেয়ে পড়ে, বিকজ এটা টিজারের এত এফেক্ট থাকে সাধারণ মানুষের মধ্যে, সেই ক্ষেত্রে এটা আগে থেকেই আসলে অনেকটা আগাম বোঝা যায় যে ছবিটি আসলে মর্নিং শোজ দ্য ডে এর মতো, যে ছবিটি একটা কিছু হতে যাচ্ছে, বা এরকম ব্যতিক্রম দু চারটা কিছু যে হয় না তা না, বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি, আমরা বলিউডের দিকে তাকালেও দেখে থাকি, এবং পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার দিকে তাকালেই আমরা দেখে থাকি যে স্পেশাল ডেগুলোতে যে ছবিগুলো রিলিজ হয়, ক্রিসমাস ডে, ঈদ এবং বিভিন্ন ফেস্টিভ্যালে যে ছবিগুলো রিলিজ হয়, সেই ছবিগুলোর টিজার আমরা যখন আগে থেকেই দেখে কিন্তু আমরা ফিল করি সাধারণ দর্শক হিসেবে, ওয়াও, ছবিটি খুব ভালো একটা কিছু হবে। এবং একই সঙ্গে যেটা দর্শকরাও কিন্তু অপেক্ষায় থাকে, তাদের প্রিয় তারকাদের ছবি এবার কোনটা মুক্তি পাচ্ছে, এবং সেদিকে তাদের আলাদা আগ্রহ থাকে। এই বছর মানে আমি আসলে বারবারই ফিরে আসতেছি আপনাদের যে মুক্তির প্রতীক্ষায় ছবিটি, সেটা নিয়ে
সেখানে অপুর সঙ্গে আপনার চরিত্রটা কিরকম এবং কি ধরনের কাজ সেখানে করেছেন? চরিত্রটা ছবিটাই টোটাল সিনেমাটাই খুব মজার একটি সিনেমা, ফুললি একটা এন্টারটেইনিং একটা মুভি। টিজার টেইলার এবং ছবিটি যারা দেখেছেন, সেন্সর বোর্ড থেকে শুরু করে যে রিপোর্টগুলো বেরিয়েছে, সেই রিপোর্টগুলোর মানে একটা কথায় যদি রিপোর্ট বলতে যান লাভ ম্যারেজের, সেটা হচ্ছে যে লাভ ম্যারেজ ঈদে ছবি দেখে দর্শক বলবে যে ওয়াও, মানে ছবি দেখে পয়সা উসুল। ফুললি যতক্ষণ ছবিটা দেখবে ততক্ষণ একদম এন্ড পর্যন্ত দর্শক কিন্তু খুব আনন্দিত হবে। কোনো ভারী কোনো সাবজেক্ট নেই, কোনো ভারী কোনো কিছু নেই, কোনো গাম্ভীর্য এমন কিছু নেই। খুব ফানি, খুব এন্টারটেইনিং একটা মুভি, যাতে সুন্দর সুন্দর গান রয়েছে, পিওর রোমান্টিক সংও রয়েছে, আবার টিজিং সংও রয়েছে, ঢাকায় র্যাব রয়েছে। আবার সেখানে সুন্দর সুন্দর ঢাকায়, যেহেতু আমার চরিত্রটি হচ্ছে ঢাকায়া, পুরান ঢাকার একটা ক্যারেক্টার প্লে করেছে আমি। তো আমি এবং আমার পরিবারের মুখে যে সংলাপগুলো এসেছে, মানে অসাধারণ, যে মানুষ খুব খুব আনন্দিত হবে। এবং এই সংলাপগুলি আপনাকে কতটুকু আনন্দিত করেছে, তাহলে বুঝবো আমরা কতটুকু আনন্দ পাবো। ভীষণ, আমি তো আনন্দ পেয়েছি। এবার দর্শক, যারা নারী দর্শক আছে, তারা তো ভীষণ ভাবে আনন্দিত হবে। সাকিবের যারা ফ্যান, তারা মনে হয় আরো বেশি 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 ফ্যান হয়ে যাবে। এবং শুটিং যখন আমরা করতাম, তখন কিন্তু আমরা খুব মানে এক্সাইটেড থাকতাম। আমার খুব দেখা যাচ্ছে অ্যাক্টিং অনেকবার হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কেউ শর্টই দিতে পারছে না। কারণ কি ঢাকায় ভাষাগুলো আমরা কেউই ওইভাবে ইউজ টু না, তো মানে চরিত্রের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করতে হয়। অপু যে কয়েকটা জায়গায় ঢাকাইয়া যে সংলাপগুলো দিয়েছে, অসাধারণ। এগুলির জন্য কি আপনাদের বাড়তি প্রস্তুতি নিতে হয়েছে? কিছুটা তো নিতেই হয়, না হলে তো এইভাবে সাবলীল ভাবে অভিনয় করাটা তো যায় না। কিছুটা তো আমাদের বিশেষ করে ভাষার ক্ষেত্রে সব সময় অনেক বেশি বাড়তি সতর্কতা। ইভেন আমরা যে ক্যারেক্টার, যেমন সাকিব যেটা প্লে করেছে ঢাকাইয়া ভাষা, এর জন্য কিন্তু সাকিবকে 10 দিন ঢাকায়, মানে আমাদের পুরান ঢাকায় মানে দুবার গিয়েছিল খাবার খেতে, ঘুরতে, বিকজ ওদের লাইফস্টাইলটা কি রকম। আমার পুরান ঢাকায় অনেক ফ্রেন্ড আছে, আমার বন্ধুরা থাকে। তো আমি তো আসলে আগে থেকে পারতাম, টুকটাক পারতাম, বাট এমন ফ্লুয়েন্ট অ্যাকসেন্টে তো ঢাকায়া এইরকম অ্যাকসেন্টে বলতে তো আসলে পারতাম না। তো আমি চেষ্টা করেছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে আসলে ওইভাবে শেখার। যার কারণে ওখানে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে, তারপরে দেখতে হয়েছে তাদের লাইফস্টাইল কেমন, তারা অনেক গোল্ডেন জিনিস পড়তে পছন্দ করে। ঢাকায়া কয়েকজন লোক শুটিং এ কিন্তু অল টাইম হচ্ছে প্রেজেন্ট থাকে, অল টাইম প্রেজেন্ট থাকতো, যে উচ্চারণটা কেমন হচ্ছে ভাই, হচ্ছে না ভাই, একটু এইভাবে বলতে হবে বা এইভাবে বলতে হবে। সুপার। আপনারা সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পরে এসে আরেকটু জানতে চাইবো যে এই কো আর্টিস্ট যারা ছিলেন, তাদের সঙ্গে আপনাদের পুরো টিমটা সম্পর্কে আমরা জানতে চাইবো। কারণ এমনিতেই বোঝা যাচ্ছে যে এটা অত্যন্ত আনন্দ মুখর একটি চলচ্চিত্র, এবং এই ছবিটি করতে গিয়ে নিশ্চয়ই আপনাদের একই রকম আনন্দ হয়েছে যেরকম আনন্দ পাবে দর্শক হলে গিয়ে দেখে। একটা বিরতির পর ফিরছি। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটু বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অপু বিশ্বাস, এই যে প্রতি বছর ঈদে বা যখনই ছবি মুক্তি পায়, বিশেষ করে শাকিব খানের সঙ্গে যখন মুক্তি পায় ছবি, তখন বাড়তি কোনো উৎসাহ বোধ করেন কিনা, যেহেতু শাকিব খানের সঙ্গে আমার ছবি জন্য দর্শকরা অপেক্ষা করে থাকে, ফলে এটা একটা ভিন্ন কিছু হবে, মানুষ মজা পাবে, আনন্দ পাবে? না, আসলে আমি সবচেয়ে বড় যেটা উৎসাহ মনে করি নিজের থেকে, সেটা হচ্ছে আমার কাজকে, যে আমার যে কাজটাই করি না কেন, সেই কাজটা কতটা সুন্দর হবে, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে। কারণ আমি যখন আমার দিক থেকে কনফিডেন্স থাকবে যে এটা সুন্দর হচ্ছে, তখন আমার বিশ্বাস যে দর্শকরাই সেই কনফিডেন্সের সাথেই সিনেমা বা যে কাজটাই করি না কেন দেখবে। তো যেটা আসলে মানে মনে হয় যে ঈদের যে সিনেমাটা, এই যে লাভ ম্যারেজ আবার বারে বারে আসছে, এটা করতে গিয়েও ঠিক সেরকমই আমার মনে হয়েছে যে আমি আমার কনফিডেন্সটা দিয়ে কাজ করব এবং ভালো কাজ করব এবং ভালোভাবে করব। আর যখন আমি যে কাজটা শেষ করি, যখন যেটা নতুন ধরি, তখন আবার নিজেকে নতুনভাবে প্রস্তুতি নিয়ে কাজটা করি, এটা সবসময় থাকে। এইখানে একটি বিষয়, এটা আপনাদের দুজনের জন্য আলাদা করে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের সব দিকেই গ্রাফটা উপরের দিকে, আমরা নিম্ন আয় থেকে মধ্য আয়ে যাচ্ছি, ক্রিকেটে খুব ভালো করছি, প্রায় সব দিক থেকে আমাদের টাকার অঙ্ক বাংলাদেশ ব্যাংকে জমা অনেক বাড়ছে, $25 বিলিয়ন। চলচ্চিত্র, যেটা আমাদের একটা বলা যায় যে মানুষের মধ্যে একটা বড় আনন্দের মূল উৎস, সেটা কিন্তু আমরা মাঝখানে প্রায় বলা যায় যে একটু থিত হয়ে এসেছিল।
গত কিছুদিন যাবত আবার সেটাতে একটা বলা জোয়ার আসা শুরু করেছে, এবং সেই জোয়ারটা আরো অন্যান্যর সঙ্গে মিলিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাদের উপরে ভরসা তারা আপনারা দুজন। সেইটা বাড়তি কোনো চাপ কিনা, নাকি বাড়তি অনুপ্রেরণা? লুক, আমার যেটা মনে হয়, মানে আমাদের সাধারণ পিপল, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা যারা, তাদের সকলের কাছেই একটা জিনিস যেটা মনে হয় যে আমার দেশ যদি সুস্থ থাকে আমরা সকলেই সুস্থ থাকব। তো আমাদের রাজনৈতিক যে ডিজাস্টারগুলো যায় মাঝে মাঝে, তো সেই ডিজাস্টারগুলোর কারণে কিন্তু আমাদের সমস্ত বিজনেসেই কিন্তু একটা ভাটা পড়ে, আর স্পেশালি বিনোদন সেক্টরগুলোতে তো ভাটা পড়ে, বিকজ এটা তো মানুষের মনের সাথে রিলেটেড। মানুষের মন যদি ভালো না থাকে, মানুষ যদি ইনসিকিউর ফিল করে ঘর থেকে বেরোতে, তাহলে সে হলেই বা কি করে যাবে, আর সে সিনেমাই বা কি করে দেখবে, আর তার তখন তো আর কিছুই ভালো লাগবে না, একটা ভালো গান শুনতে ভালো লাগবে না, তখন তো সমস্ত জায়গায় একটা অস্থিরতা বিরাজ করে। তো সেই ডিজাস্টারটা তো এখন অনেকটা তো শিথিল হয়েছে, অনেকটা শান্তিপূর্ণভাবেই দেশ চলছে বিধায় আসলে সবকিছুতেই কিন্তু একটু অগ্রগতি দেখা যাচ্ছে। আমাদের সিনেমা হলগুলোতে আগে যেমন দেখা যেত যে মধ্যবর্তীকালীন কিছুদিন আগেও যেমন দেখা যেত যে খুব অস্থির অবস্থা যাচ্ছে, সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত, সেই ভীতিকর অবস্থাগুলো তো এখন নেই। দ্যাটস ওয়াই হয়তো বা মানুষ আবার সিনেমা হলে যাচ্ছে, ভালো ভালো মুভি দেখছে। আজকে ঈদকে সামনে রেখে মানুষের মধ্যে, ডিস্ট্রিবিউটর, হল মালিক, সাধারণ দর্শক সকলের মধ্যেই একটা উৎসাহ, উদ্দীপনা, একটা উৎসবের অন্যরকম একটা আমেজ কাজ করছে। আসলে আমি এই কথা থেকে একটা বলতে পারি যে সবসময় মানে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো জায়গায় বলতে গেলে আমাকে, সাকিবকে বা আমাদেরকে এরকম অনেক প্রস্তুতির মুখর হতে হয় যে সিনেমাটা কেন আগাচ্ছে না। সিনেমাটা আমার কাছে মনে হয় যে একা আমরা দুজন কখনোই কোনো সিনেমা সিনেমা কিন্তু একটা ইন্ডাস্ট্রি, আর একটা ইন্ডাস্ট্রি কিন্তু একা কারো দ্বারাই সম্ভব না। একটা ইন্ডাস্ট্রি দাঁড়াইতে গেলে, যেমন একজন গার্মেন্টস কোম্পানিতে গেলে ওখানে দেখা যায় হাজার হাজার কর্মী কাজ করছে, তারা যখন ভালো কাজ না দেবে তখন একটা গার্মেন্টসও কিন্তু দাঁড়াইতে পারবে না। ইন্ডাস্ট্রি কিন্তু সেম। তো আমার কাছে মনে হয় যে শুধু আমার আর সাকিবের উপর এই কথাটা না করে আমাদের যেমন মানে চলচ্চিত্রের ব্যক্তিত্ব যারা আছেন বিভিন্ন সেক্টর থেকে, সেটা হতে পারে আমাদের শিল্পী থেকে, হতে পারে কলাকৌশলী থেকে, যেখানে থেকে হোক, তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে এক হয়ে যদি কাজগুলো করে তাহলে আমার মনে হয় ভালো। এখন আমি আর সাকিব চাচ্ছি একটা ভালো সিনেমা বানানোর জন্য, সেই সিনেমাটা হয়তো শুটিং হবে আমেরিকা, লন্ডন, এই সেই, কিন্তু একজন প্রযোজক সেটা এফোর্ড করতে পারছেন না, কারণ সে ভালো সিনেমা হল পাচ্ছেন না। হলে যখন সিনেমাগুলো যাবে না, যখন টাকা লগ্নি করছেন, টাকাগুলো ব্যাক করবে না, তখন কিন্তু পরবর্তী সময় সে আর বানাবে না। তো এই সিনেমা হলে লোকজনকে আগে ফার্স্টে যেতে হবে, তারপরে আমাদেরকে সচেতন হতে হবে। সিনেমা হল এখন হচ্ছে, যেটা খুব আশাবাদী আমরা। তো এই হওয়াটাকে খুব দ্রুত হওয়া উচিত, এবং সিনেমা হলগুলো যত সুন্দরভাবে হচ্ছে আমার মনে হয় যে এই সৌন্দর্যকে আরো সৌন্দর্য করে যদি করে তাহলে ভালো। যেমন আমি অপু বিশ্বাস আজ থেকে 2 বছর আগে অনেক মোটা ছিলাম, ফ্যাটি ছিলাম, আমার ওয়েট ছিল 74, কিন্তু আমি যখন ফিল করলাম যে আমি যদি এই মোটাটা নিয়ে ক্যারি করি তাহলে আমি দর্শকদেরকে 2 নম্বরই করছি। আমি দর্শকদের কাছ থেকে 100 টাকা করে হলের টিকিট নিচ্ছি, অথচ আমি আমার যে মানে হিরোইন হওয়া উচিত যে ফিজিক্সটা নিয়ে, সেটা আমি পারফেক্টলি দিচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু আমি 1 বছর আমার জীবন থেকে সরিয়ে ফেলেছিলাম। 1 বছর, দ্যাট মিনস 6টা সিনেমা, এবং 1 বছর আমার দর্শকদের থেকে আমি আলাদা হয়েছি, মানে ফ্যামিলি থেকে আলাদা হয়েছি। কতটা কষ্ট ছিল, আমি কিন্তু আবার ব্যাক করেছি, মানে নিজেকে শুকিয়ে প্রস্তুতি জন্য। করেছি। তো একা একা আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি সবাইকে নিয়েই করতে হবে। আসলে এটাই এটা স্বাভাবিক। ফিল করতে হবে যে এটা বাংলা চলচ্চিত্র, শুধু চলচ্চিত্রের সাথে যারা জড়িত, সাকিব, অপু, একজন প্রযোজক, একজন পরিচালক, একজন কলাকুশলী, সিনেমার সাথে যারা জড়িত, শুধু তাদের শিল্প নয়, তাদের ইন্ডাস্ট্রি নয়, এই বাংলা চলচ্চিত্র, এটা ফিল করতে হবে আমাদের সকলের। এটা আমাদের সকলের ইন্ডাস্ট্রি। আজকে একটা গান কিন্তু সর্বজনীন, একটা চলচ্চিত্র সর্বজনীন, গোটা বাঙালির। এটা আমরা যখন ফিল করব যে ইয়েস, এটা আমাদের চলচ্চিত্র, এবং এইটা একটা পজিটিভ সাইন। কিন্তু এখন যেটা দেখা যায় যে আপনি দেখবেন মাঝখানে যেটা ছিল না, এখন কিন্তু এই জেনারেশনের মানে সকলের মধ্যে একটা কিন্তু সিনেমা একটা রব উঠেছে। এখন কিন্তু দেখবেন প্রাইভেট ভালো ভালো ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে যে আমি ফাইন, আমি হিরো হব লাইক শাকিব খান, ফাইন আমি অ্যাক্ট্রেস হব, ফাইন আমি ডিওপি হব, আমি ডিরেক্টর হব, আমি মুভি বানাবো। নতুন প্রজন্ম আসলে এই দিকে আবার বিকজ আগ্রহ নতুন পাচ্ছে। প্রজন্ম বুঝতে পারছে যে সিনেমা কিন্তু শুধু নাচ গান বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়।
এই বিনোদনের মাধ্যমে আমার সিনেমা আমার দেশের রিপ্রেজেন্টার হচ্ছে, দেশকে রিপ্রেজেন্ট করছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। যেমন আজকে আমাদের এখানে যখন হলিউডের সিনেমা রিলিজ করছে, সে কিন্তু ডিরেক্টলি মানে ইংলিশের রিপ্রেজেন্টার, দ্যাট মিনস আমেরিকান রিপ্রেজেন্টার, মানে আমেরিকার দূত বলা যায় সেই। আজকে বলিউডে যখন হচ্ছে আমরা কিন্তু সেই এন্টারটেইনিং মুভি তো আমরা দেখছি, ম্যাক্সিমাম তো এন্টারটেইনিং মুভি দেখছি, বিনোদনের মাধ্যমে কিন্তু তাদের কৃষ্টি কালচার, তাদের সভ্যতা সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছে গোটা বিশ্বে। তো এটা কিন্তু এই জেনারেশনের আমাদের সকলের মধ্যে একটা সিনেমা কিন্তু একটা রব উঠে গেছে। এবং একটা বিষয় যেটা আমার কাছে খুব মানে মনে হয় যে ওকে ফাইন, আমার যতটুকু আছে আমি তাই নিয়ে এগোতে থাকি, এবং এগোচ্ছে কিন্তু সিনেমা। গত বছর হিরো দ্য সুপারস্টার পেয়েছিল যেই সংখ্যক সিনেমা হল, তার চাইতে কিন্তু 1 বছর পর এসে এত বাধার মধ্য দিয়েও কিন্তু তাকে এক্সিট করেছে লাভ ম্যারেজ। এটা তো অবশ্যই একটা গুড সাইন। এবং আমার বিশ্বাস যে যখন সিনেমা রিলিজ হবে, আফটার রিলিজও সিনেমাগুলো যে পরিমাণ সেল থাকবে, যে পরিমাণ মানুষ দেখবে, উপভোগ করবে, সেটা আসলে একটা দেশপ্রেমেরই একটা অংশ মনে হবে। এখানে একটু খুব তাত্ত্বিক হয়ে যাচ্ছে কথাগুলি আমার, কিন্তু তারপরেও আমি জানতে চাইবো যে এই যে মানুষকে, কারণ আমরা জানি যে চলচ্চিত্র সিনেমা এমন একটা জিনিস, যখন মানুষ খুব আনন্দে থাকে তারও পাশে থাকে, যখন খুব কষ্টে থাকে তারও পাশে থাকে, কারণ এই রকম একটি মাধ্যম সেটা কিন্তু সারা দেশের মানুষকেই অন্যভাবে ছুঁয়ে যায়। সেইটা আমরা যেভাবেই হোক আমরা বলতে পারি যে 70-80 দশকের চাইতে একটু খারাপ অবস্থায় চলে গিয়েছে, কিন্তু এই যে এটার যে একটা সামাজিক ইউটিলিটি আছে, আমরা যেটা মনে করি যে ওই যে ভালো লাগা এবং খারাপ লাগা, ভালো সময় খারাপ লাগা দুইটা সময় থাকে, সেটার জন্য ধরেন প্রাতিষ্ঠানিকভাবে সরকারি দিক থেকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে কিনা, কারণ এটা শুধুমাত্র একটি ব্যবসা না, এটা কিন্তু একটা সামাজিক ওষুধ হিসেবেও কাজ করে আপনার আনন্দের জন্য। বিকজ সিনেমা হচ্ছে এমন একটা মাধ্যম যেটা সমাজ গঠনে সহায়তা করে, যেটা দেশ গঠনে সহায়তা করে, যেটা মানুষকে দ্রুত সচেতন করতে সহায়তা করে, একটা ফ্যামিলি বন্ডিংস তৈরি করতে, একটা ভালো একটা মন্দের মধ্যে পার্থক্য কিন্তু সিনেমা দ্রুত একটা মানুষের মধ্যে বোঝাতে সক্ষম হয়। তো সরকারি উদ্যোগ আসলে সরকার চেষ্টা করছে, বাট বিষয়টা অনেক স্লো, মানে খুব স্লোলি বিষয়টা। যেমন বিশেষ করে ধরেন তরুণদের কথা বলছেন, তরুণরা কিন্তু এখন একটু কমফোর্টেবলি বসে ছবিটা দেখতে চায়, সেইটা সব জায়গায় নাই। সেই জিনিসটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেক্ষেত্রে, না আপনারাও শিল্পী সমিতি থেকে বিভিন্ন সময় এই জিনিসটি বলেছেন, কিন্তু আমি বলছি যে এই যে ঈদের আগে দেখেন লক্কর চক্কর গাড়িগুলোও কিন্তু একটু ঠিকঠাক করে যাতে মানুষ যেতে পারে, সেটা সিনেমা হলগুলিতে ওই একই ধরনের প্রক্রিয়া আমরা খুব বেশি দেখি না। আসলে এই প্রক্রিয়াটা আমরা অনেকদিন ধরেই বলে আসছি যে দেখেন, অনেক সিনেমা হল আছে যেখানে কিছুদিন আগে এক জার্নালিস্ট আমার ইন্টারভিউ নিতে এসে তখন তিনিই বলছিলেন, তার কথাটি আমার খুব ভালো লেগেছিল, যে আমি আপনার সিনেমা দেখতে গিয়েছিলাম ভাইয়া গত ঈদে, আমি বেরিয়ে এসে আমি দেখলাম টিকিটের গায়ে লেখা আছে যে এসির একটা চার্জ দেয়া আছে, মেনটেনেন্সের সবকিছু দেয়া আছে, এত টাকা। বাট আমি গিয়ে তখন জিজ্ঞেস করলাম যে আমার এই সিনেমা হলে তো, আপনার এই সিনেমা হলে আপনি চার্জ নিলেন কিন্তু এসি কেন চালালেন না? তো মানুষকে আসলে সচেতন হতে হবে, সরকারকে আসলে হল ইন্সপেকশন করতে হবে। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি যে অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু জরিমানা করা হয়েছে, গাড়ির কিন্তু মাঝে মাঝে দেখি আমরা মোবাইল কোর্ট বসে দ্রুত আইনে নিয়ে গিয়ে জরিমানা করছে বা শাস্তির ব্যবস্থা করছে। তো এমন সিনেমা হলের ইন্সপেকশন দরকার। আমার জানা মতে এত বছর সিনেমা হল ইন্সপেকশনের আওতায় আসার দরকার। অপু বিশ্বাস, সাকিব খান, আপনি সঙ্গে থাকুন, আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসবো, কিন্তু এইবার একটু এই ঈদের ছবি নিয়েই একদম ভালোভাবে জানতে চাইবো যে কেন আমরা ছবিটা দেখতে, লাভ ম্যারেজ দেখতে যাব হলে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। অপু বিশ্বাস, এই যে লাভ ম্যারেজ ছবিটার দিকেই আবার চলে যেতে চাই, যে এখানে গল্পের কাঠামো বলছেন যে অত্যন্ত আনন্দ দেবে দর্শকদেরকে, এই আনন্দটা আপনারা কাজ করতে গিয়ে কিভাবে পেয়েছেন? শুধুমাত্র সাকিবের যে ডায়ালগ সেখান থেকে, নাকি আসলে পুরো টিমটার মধ্যে একটা? আসলে আমরা বরাবরই সব সিনেমাতেই যখন আমরা সব একসঙ্গে কাজ করি, প্রত্যেকটা আর্টিস্ট, তখন খুব আনন্দের সাথেই কাজ করি, কারণ আনন্দের সাথে থাকলে কাজটা খুব সুন্দর হয় এবং কাজটা খুব সাবলীল হয়। আর এই সিনেমাটা যেটা অবশ্যই আবারও সেই কথাই বলতে হয় যে ডায়লগগুলো, বিশেষ করে ডায়লগগুলোর কিছু সিন আছে, সেই সিনগুলো করতে গিয়ে আমাদের কাছে সত্যিই খুব এনজয় করেছি আমরা ভীষণভাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে হেলিকপ্টারে গিয়েছিলাম, তো হেলিকপ্টারেও মানে অনেক এনজয় করতে গেছি, এনজয় করতে গেছি। এখানে আমি ছিলাম,
সাকিব ছিল, মিশা ভাই ছিলেন, তারপরে শিরিন বকুল আপা ছিলেন। হেলিকপ্টারে আউটডোর গিয়েছে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম আমরা ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজার গিয়েছিলাম। সেটা ছিল 45 মিনিট সামথিং বা 1 ঘন্টা এরকম ছিল। ওটা ভীষণ মজার ছিল। ইভেন ওই দিন আমরা কিন্তু বাংলাদেশের খেলা দেখতে দেখতে গেছি, শুনতে শুনতে গেছি। তো খুব এনজয় করেছিলাম। সাদেক বাচ্চু সাহেব ছিলেন, আমাদের একটা মেকআপ আর্টিস্ট ছিলেন, আমরা একসাথে অনেক মজা করতে করতে গেছি। ইভেন আমাদের পাইলট বলছিলেন যে এখন কিন্তু এইটা স্কোর কত, তারপরে এখন এটা হচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর। হ্যাঁ, একটা কথা বলি, আমরা সিনেমা করলেই সবসময় ভাবি যে দেশের বাইরে বা কোথাও এখানে সেখানে যেতে হবে। আসলে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর লোকেশন আছে যেটা আমরা নিজেরাও জানি না। তো এইবার হেলিকপ্টারে যেতে যেতে দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। যে বলে না যে সবুজ শ্যামলা, আসলেই সোনালী বাংলাদেশ নাকি রূপালী বাংলাদেশ, আসলেই আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। তো এটাও একটা মানে লাভ ম্যারেজ সিনেমার মধ্যে একটা আনন্দের জায়গা, একটা সবার সাথে মিলেমিশে জায়গা। আসলে সবকিছু মিলেই পুরো সিনেমাটা করতে গিয়ে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। সাকিব, এটা কি একটু ঢিসুম ঢিসুম বেশি নাকি? সব আছে। নিশা সওদাগরের কথা শুনেই মনে হলো ঢিসুম ঢিসুম আসলে ওই অর্থে ওইরকম। এটা লাভ ম্যারেজ শুনতেই তো মনে হয় যে ইটস এ রোমান্টিক ফিল্ম। এটা আসলে ওইরকম ঢিসুম ঢিসুমওয়ালা ফিল্ম না। ঢিসুম ঢিসুম প্রয়োজনে যতটা এসেছে ততটুকু। আসলে ভালোবাসতে গেলে তো নায়িকাকে বাঁচাতে না, নায়িকাকে বাঁচাতে তেমন ঢিসুম ঢিসুম করতে হয় না। তো বাট প্রতিটি ক্যারেক্টার, মানে প্রত্যেকটা ক্যারেক্টারেই কিন্তু খুব মজার মজার পার্ট ছিল। আমার ক্যারেক্টার, ওর ক্যারেক্টার, ভিলেনের ক্যারেক্টার, ইনফ্যাক্ট আমার বাবা মায়ের চরিত্র যারা অভিনয় করেছেন তাদের চরিত্র, অ্যান্ড কমেডি আর্টিস্ট যারা ছিলেন তাদের প্রত্যেকের চরিত্র। তো প্রত্যেকের চরিত্রই কিন্তু এত সুন্দর ছিল, মানে গল্পটাই খুব স্ট্রং ছিল। হ্যাঁ, আমি একটা জিনিস যেটা বলতে পারি লাভ ম্যারেজ সম্পর্কে, যে লাভ ম্যারেজ এমন একটি ছবি, আপনি হয়তো সেখানে খুব সিজির কোনো বিরাট কোনো কাজ দেখবেন না, স্পেশালি কোনো সিজির এফেক্ট দেখবেন না। আপনি হয়তো সেখানে অনেক ঢিসুম ঢিসুমের অনেক অন্যরকম কিছু দেখবেন না, অ্যাবনর্মাল কিছু দেখবেন না। আপনি হয়তো অ্যারেঞ্জমেন্টের একদম যে আমি বিদেশের একটা বিরাট সুন্দর লোকেশন দেখিয়েছি তেমন কিছুও দেখবেন না। বাট আপনি একটি ভালো সিনেমা দেখবেন যেটি বাংলাদেশেই নির্মিত হয়েছে, যেটি বাংলাদেশের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে, যেটি টোটাল বাংলাদেশের গল্প নিয়েই নির্মিত হয়েছে। বাংলাদেশের আমাদের অনেক ঐতিহ্যের একটা জায়গা আমাদের পুরনো ঢাকা, সেই পুরনো ঢাকার একটা পার্ট এখানে প্লে করা হয়েছে, এক অংশ প্লে করেছে। তারপর এমনিতেই যারা আছেন, আমরা শুদ্ধ ভাষাভাষী যারা আছেন তাদের চরিত্র তো আছেই। মানে আপনি লাভ ম্যারেজ ফুললি একটি সুন্দর গল্পের, একটি মিষ্টি গানের, একটি ভালো লাগার, একটি মজার, একটি ফুললি বিনোদনমূলক একটি সিনেমা যদি দেখতে চান আপনি লাভ ম্যারেজ দেখবেন। আমার তো এই সিনেমার লাস্ট সিনটা তো ভীষণ মজার। এটা সত্যি কথা, দর্শক সিনেমা হলে গিয়ে পুরো সিনেমাটা দেখার পর আমার আর সাকিবের মানে ম্যারেজটা হওয়ার পর যে কয়েকটা ডায়লগ আছে, সত্যি এটা আমি বলতে চাই না। এটা দর্শকরা দেখার পর আমার মনে হয় যে আজকের বাংলাদেশে তো একটা মানে ফেসবুক পেজ আছে যেখানে কমেন্টস করতে পারবে। তো আমার মনে হয় যে দর্শকরা আমার এই কথার সাথে মিলিয়ে সিনেমাটা দেখার পর ডেফিনেটলি আপনাদের ফেসবুকে বলবে। আমরাও মিলিয়ে দেখবো, যে অডিট করে দেখবো যে সত্যি মিলছে কিনা দর্শকের প্রত্যাশা আপনার প্রত্যাশার সঙ্গে একই রকম। এই যে কমপ্লিট প্যাকেজের কথা বলা হলো, সত্যিকার অর্থে অনেক সময় মানে আমরা মনে করি যে খুব ভালো লোকেশন হলে বোধহয় দর্শক দেখবে, কিন্তু দর্শক একটা গল্প চায়, দর্শক চায় যে সেই গল্পটার সঙ্গে সুন্দর কিছু গান, যেটা সাকিব বলছিল, সেই ইমোশনের জায়গাগুলি আপনি কি মনে করেন কি কারণে আমি যাব? আসলে এই সিনেমা থেকে আমি যেটা মনে করি, সিনেমা মানেই বিনোদন। আমি একটা কথা ফার্স্টেই বলেছিলাম, সেটা হচ্ছে যে এই সিনেমাটা যখন দর্শক দেখবে ততক্ষণ পর্যন্ত এন্টারটেইন করবে, যে এর একটার পর একটা সিন দেখবে, গান দেখবে, সবকিছু। সিনেমাটা শেষ হয়ে যাবে, তারা বাইরে এসে আবার ফিল করবে ওই সিনটা ভালো লাগছে, আবার গিয়ে দেখি। আমার কাছে মনে হয় যে এন্টারটেইনিং, তেমন কিছু ভাবন্তিক কিছু নেই, ভাববার কিছু নেই বা এমন, জাস্ট এন্টারটেইন করবে। আচ্ছা, সাকিব অপু দুইজনকেই জিজ্ঞেস করতে চাই যে যখন আপনারা সাকিব খান বা অপু বিশ্বাস হয়ে ওঠেননি, তখনকার ঈদে কি চলচ্চিত্রের কোনো প্রভাব ছিল আপনাদের জীবনে ছোটবেলায়? ছোটবেলায় অফকোর্স ছিল। ছোটবেলায় পার্টটা এমন ছিল যে ছোটবেলায় আমার মায়ের সাথে আমি অনেকবার সিনেমা দেখতে গিয়েছি। আমার মা তার বান্ধবীদের নিয়ে, তার কলিগদের নিয়ে, আমার মা সরকারি চাকরিজীবী ছিলেন,
সরি, আমার মা তার কলিগদের নিয়ে এমন হতো যে ঈদের দিন সমস্ত কলিগ, সমস্ত ফ্রেন্ডসরা মিলে একদম অনেক বিরাট সিরিয়াল, 30, 40, 50 জন, একটা 2-4টা রই তাদের, এরকম হতো যে সিনেমা দেখতে যেত। তার মধ্যে আমরা যারা ছিলাম, আমরা যারা ছোট ছিলাম, আমি এবং আমার আম্মা, আমার বাবার কলিগের ছেলে মেয়ে যারা ছিল, সকলে মিলে এই সকল পারিবারিক একটা উৎসব লেগে যেত যে সিনেমা দেখতে যাব, সিনেমা দেখতে যাব। তো সেই থেকেই কিন্তু একটা বিষয় ছিল যে ঈদ মানেই সিনেমা দেখা, আর যাবোই সিনেমা দেখতে ফ্যামিলির সাথে। না হলে মনে হয় যে ঈদটাই ফুলফিল হয় না, মানে কোথায় জানি ঘুরলাম, রাস্তা দিয়ে রিক্সা দিয়ে ঘুরলাম, খেলাম। এবং স্পেশালি যেতাম কিন্তু আমরা নাইট শোতে, মিড নাইট শো যেটা ছিল, সব মিলে সবাই মিলে যাচ্ছে একসাথে, 9টা-12টা রিক্সা দিয়ে যাচ্ছে, না আমরা আবার সকালে যেতাম, সব লেগে যেত। ওই দৃশ্যটা, এই যে আমরা যে একটু হতাশার কথা বলেছি, ওই দৃশ্যটা আসলে এখন হারিয়ে যাচ্ছে। আমারও মনে আসে আমি ছোটবেলায় যেতাম, এমনকি ছোটবেলায় না, বেশ একটু বড় হয়েও কিয়ামত সে কিয়ামত তাকের বাংলা যেটা, সেটা বোধহয় 90-93 এর দিকে মুক্তি পেয়েছিল, এবং ঈদেই মুক্তি পেয়েছিল। তখন আমরা ঈদের দিন দেখতে গেলাম, পদ্মা সিনেমা হল বোধহয় মুক্তি পেল। এবং এই যে তখন কিন্তু আমরা কলেজে পড়ি, সবাই একসঙ্গে যাচ্ছে, ওই চিত্রটা এখন অনুপস্থিত। সেইখানে আমাদের কি করণীয় আছে যাতে ঈদগুলিতে মানুষের এই যে ঈদের একটা আবশ্যিক সঙ্গী, এখন হয়তো আপনি কলেজ পেরিয়ে এসেছেন, আপনি কলেজ ইউনিভার্সিটি পেরিয়ে এসেছেন, আপনি আপনার ব্যস্ততার কারণে হয়তো সেই বিষয়গুলো আর হয়ে উঠছে না, বাট এখনো স্টিল সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু টিকে আছে শুধু স্টুডেন্টদের কারণে, স্টুডেন্ট অ্যান্ড ইয়াং অডিয়েন্সের কারণে। এরা কিন্তু দল ভেদে সিনেমা যাচ্ছে, মানে স্টুডেন্টরা, কলেজ পড়ুয়া যারা, স্কুল পড়ুয়া যারা, অ্যান্ড দেন ইয়াং অডিয়েন্স যারা, মেয়েরা, ছেলেরা, এরাই কিন্তু সিনেমা দেখতে যাচ্ছে। আপনি ঈদের দিন গিয়ে দেখবেন যে এখন নিশ্চয়ই আপনার এই যে ইয়াং অডিয়েন্স যারা, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে রিচ করা যায়। আমাদের ছোটবেলায় এটা স্বপ্নেও কল্পনা করতে পারতাম না যে মানে আমাদের তারকাদেরকে রিচ করতে পারে। তারা আসলে কি বলে? তারা আসলে যে বিষয়টা দেখতে চায়, তাদের স্বপ্নটা তো আসলে অনেক, মানে এই স্বপ্নটাই কিন্তু আমাকে অনেক ভাবায়। আমি খুব অনুপ্রাণিত হই, আমার কাছে অনেক ভালো লাগে, খুব স্পিড আবার পাই। সেটা হচ্ছে যে তারা কিন্তু কমেন্টস করছে, খুব ভালো হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তারা এই ধরনের সিনেমা দেখতে চায়, ওই ধরনের সিনেমা দেখতে চায়। তারা দেখতে সিনেমা হলের সামনে গিয়ে গ্রুপ লাইন ধরে হয়তো একটা সিনেমার সেখানে একটা সেলফি তুলে যে টিকিট পাচ্ছে না, এই ধরনের যে বিষয়গুলো থাকে সিনেমার প্রতি, যে তাদের একটা প্রেম, তাদের যে ভাবনা যে আমাদের ইন্ডাস্ট্রি একদিন হয়তো বলিউড, হলিউডের মতো এইরকম একটা ইন্ডাস্ট্রি হবে, যেই ইন্ডাস্ট্রির সিনেমা হচ্ছে পুরো পৃথিবীতে আমাদের রিপ্রেজেন্টার হয়ে কাজ করবে, আমাদের স্টারদের নিয়ে পুরো পৃথিবীময় এরকম হবে, এরকম গসিপিং হবে, এইরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে, আমাদের কোনো স্টারের মমিও হয়তো মাদাম তুসোতে উঠবে, এইরকম এইরকম লেভেলের চিন্তা ভাবনা কিন্তু অডিয়েন্স, মানে এখন ইয়াং অডিয়েন্স করে, যে কবে আমরা দেখবো যে আমাদের স্টারের মাদাম তুসোতে হচ্ছে তার মোমের মূর্তি রাখা হয়েছে। আসলে আমাদের অডিয়েন্স আপনাদেরকে নতুন টার্গেট ফিক্স করে দিচ্ছে, সেটা খুবই ভালো। অপু বিশ্বাস এবং সাকিব খান, আপনাদের কাছে পেয়ে সত্যি আমাদের ঈদ শুরু হয়ে গেছে, কারণ আপনারা এমন তারা যে যখন দেখা পায় তখনই ঈদ হয়ে যায়। তো আজকে এই ঈদের আগে আমাদেরকে নতুন করে ঈদের শুরুটা তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে ঈদটা শুরু করে দেওয়ার জন্য আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ, এবং আশা করি লাভ ম্যারেজের মধ্য দিয়েও প্রকৃত ঈদই খুঁজে পাবে আমাদের দর্শক। অবশ্যই দর্শকদের আমি একটা কথা বলে দিই লাইভে, সেটা হচ্ছে যে সত্যি ঈদ মানে ঈদের আনন্দটা সত্যি পরিপূর্ণ করতে হলে বিনোদন দরকার, আর অবশ্যই সিনেমা না দেখলে আমার কাছে মনে হয় যে ঈদ কিন্তু ফুলফিল হয় না। অবশ্যই আমাদের লাভ ম্যারেজটা দেখতে যাবেন। আমরাও চাই যে প্রত্যেকের ঈদ এবার পূর্ণ হোক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।